আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অন কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে এবং সঞ্চালনায় আছি আপনাদের সাথে আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। দর্শক, সাংবাদিকরা সমাজের আয়না, কিন্তু সেই আয়নাই আমরা দেখতে পাচ্ছি আর চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে রয়েছে। তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার, পেশাগত নিরাপত্তার অভাব, তাছাড়া আরও যদি বলি মোবাইল হাতে উঠতি ইউটিউব সাংবাদিক, সবকিছু মিলিয়ে পেশাদার সাংবাদিকরা একরকমের অনিশ্চিত সময় পার করছেন। প্রশ্ন হচ্ছে, কবে বদলাবে সাংবাদিকদের ভাগ্য, আর আদৌ কি বদলাবে কিনা? আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন রাশিদুল হক, নির্বাহী সম্পাদক দৈনিক বাংলা বাজার পত্রিকা এবং সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি সাংবাদিকতা স্বাধীনতা নাকি টিকে থাকার লড়াই। তথ্য প্রযুক্তি আইন যেটা, এটা কি আসলে সুরক্ষা দিচ্ছে নাকি সাংবাদিকদের মুখ বন্ধ করার অস্ত্র হয়ে উঠছে দিন দিন? এটা অবশ্যই সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য বারবার করা হয়। আপনারা দেখবেন সাংবাদিকদের বিরুদ্ধে যত আইন করা হয়েছে বাংলাদেশে এ যাবৎকালে, সকল আইনই কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে, অর্থাৎ সত্য যাতে প্রকাশিত না হয়, দুর্নীতির খবর যাতে প্রকাশিত না হয়, অনিয়মের খবর যাতে প্রকাশিত না হয়, সেজন্য এই আইনগুলো করা হয়ে থাকে। যেই সরকারি ক্ষমতায় আসে, যখনই ক্ষমতায় আসে, তারা কিন্তু এই আইনগুলো করে যাতে তাদের দুর্নীতি খবর যাতে প্রকাশিত না হয়। বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের সময় আপনি ডিজিটাল নিরাপত্তা আইন এবং আরও অসংখ্য কালাকানুন তারা করে গিয়েছিল। সেসব কারণে অনেক সাংবাদিক কিন্তু জেলও খেটেছে। আপনারা দেখবেন যে অনেক সাংবাদিক এখনও কিন্তু নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সেই আইনগুলো থাকার কারণে সাংবাদিকরা নিপীড়নের বেশি শিকার হচ্ছে। এছাড়া সাংবাদিক নির্যাতন অন্যভাবে তো আছে। অসংখ্য সাংবাদিক, প্রায় 66 জন সাংবাদিক গত 15-16 বছরে খুন হয়েছেন। তারপর আপনার রিসেন্টের কথাও যদি বলি, বেশ কিছুদিন হলো একজন সাংবাদিককে কুপিয়ে আহত করা হয়েছে। হ্যাঁ, আহত হয়েছে। তারপর কয়েকদিন আগে একজন সাংবাদিককে এই রাতের বেলা বাসা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। যদিও কারণ ভিন্ন, কিন্তু একটা সাংবাদিককে যখন এইভাবে ধরে নিয়ে আসা হয় তখন সমাজে মেসেজটা কিন্তু খারাপ যায় এবং মানুষ এটাকে ভালো চোখে দেখে না। তারা মনে করে যে হয়তো সরকার বা কোনো পক্ষ কোনো কিছু দামাচাপা দেওয়ার জন্য এই ধরনের কাজ করে। এটা হলো সাংবাদিক সমাজ মনে করে আর কি। আর যতক্ষণ না পর্যন্ত সাংবাদিকরা স্বাধীন হচ্ছে, স্বাধীন বলতে আমি এখন যে স্বাধীনতার কথা বলছি, যে যদি স্বাধীন সাংবাদিকতা না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমাজের ভালো কিছু আপনারা আশা করতে পারবেন না, আমরা আশা করতে পারবো না। এবং সেখানে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তার একটা বিষয় জড়িত, বিশালভাবে জড়িত। কারণ সাংবাদিকরা নিরাপত্তা না পাইলে তো তারা কোনো সত্য প্রকাশ করতে চাইবে না। এখন যদি মনে করেন যে একটা সংবাদ প্রকাশের কারণে হামলার শিকার হইতে হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে খুনের শিকার হইতে হয়, তাইলে তো অন্যরা হয়ে আর এই সত্য প্রকাশ আতঙ্ক বিরাজ করবে। আচ্ছা, সাংবাদিকদের উপর হামলার কথা আমরা বলছিলাম। হামলার ঘটনা কিন্তু বাড়ছে, পাশাপাশি যদি দেখি আমরা দোষীরা কেন বিচার পাচ্ছে না, এই যে এই দায়টা আমরা কাকে দিব? আপনার এই দায়টা কাকে দিবেন, এখন বিষয়টা হলো কি, আসলে দায় কোনো না কোনোভাবে সরকারের উপরই যায়। যখন যে সরকার ক্ষমতায় থাকে সরকারের উপরই যায়। আপনার অতীতে যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে বা নিপীড়নের শিকার হয়েছে, সেই সাংবাদিক হত্যার আদৌ কোনো আপনি বলবো যে তদন্ত শেষ হয় না, বিচার শেষ হয় না। এই যে একটা বিষয়, আপনার সিরাজগঞ্জে সাংবাদিক হত্যা হইল, তারপর আপনার কয়েকদিন আগে এই জামালপুরে সাংবাদিক হত্যার শিকার হলো, এদের কিন্তু এখনো কোনো বিচার হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে তদন্তই শেষ হয়নি। এরকম যুগ যুগ জোরে যেসব সাংবাদিক, এই নোয়াখালীতে সাংবাদিককে একেবারে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তো এদের যে বিচার না হওয়ার কারণে তো আপনার সমাজে বিচারটা হয় না। কেন বিচারটা হয় না? এখানে পলিটিক্স জড়িত থাকে, পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট থাকে, যার কারণে এই বিচারগুলো হয় না বলে মনে করি বা মানুষ মনে করে আর কি। আর বিচার না হওয়ার কারণে এই সংবাদপত্রের স্বাধীনতাটা আমরা সেভাবে বুক করতে পারতেছি না। তবে গত 17 বছর যে অবস্থায় ছিল, এখন কিছুটা পরিবর্তন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় অনেকটাই পরিবর্তন হয়েছে, তারপরও কিছু কারণ এখনও রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে, এই কয়েকটা দিনে কয়েকটা সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
এই সাইবার নিরাপত্তা আইন তো থাকার কথা না। তো এখন কেন সাইবার নিরাপত্তা আইন থাকবে? এখন একটা উন্মুক্ত সরকার, আমরা মনে করি যে একটা আন্দোলনের ফলে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে মামলা থাকতে পারে না, হতে পারে না। এবং মানুষ যে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগটা, এটা আমরা অবশ্যই সেটা চাই। মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে লিখতে পারে এবং সঠিক খবরটা পাঠকের কাছে পৌঁছে দিতে পারে। আমাদের দাবি থাকবে স্বাধীন সাংবাদিকতার বিষয়টা যেন আমরা সামনে অতি সত্বর আরও নিগুড়ভাবে দেখতে পারি। আচ্ছা, সাংবাদিক নিরাপত্তা আইন বা নীতিমালা করতে এত দেরি কেন? এটা কি আসলে ইচ্ছার অভাব বলবো নাকি চাপের রাজনীতি বলবো আমরা? সেটাও আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন। আপনারা দেখবেন এই সরকার ক্ষমতা আসার পরে অনেকগুলো কমিশন করেছিল। আপনি এর মধ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন বলে একটা কমিশন গঠন করেছিল। সেখানে সাংবাদিক নেতৃত্ব দু একজন ছিল, অন্য সাংবাদিকরা ছিলেন। কিন্তু সেই তাদের যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্টটা প্লেস করা হয়েছে বা সরকারের কাছে সাবমিট করা হয়েছে, সে বিষয়ে কোনো স্বাধীন সংবাদপত্র বা এই যে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট তেমন কোনো সুপারিশ করা হয় নাই বলে আমরা জানতে পেরেছি। এখানে সাংবাদিকদের নিরাপত্তার জন্য বা সাংবাদিকদের অধিকারের জন্য কাজ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন অথবা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এই দুইটা ইউনিয়ন কিন্তু সাংবাদিকদের নিরাপত্তার জন্য বা অন্য অন্য কাজের দাবি আদায়ের জন্য কাজ করে। এদের কোনো প্রতিনিধি এখানে রাখা হয় না এই কমিশনে। আচ্ছা, সেখানে মালিক পক্ষের লোকদের সুপারিশ বেশি কার্যকর করা হয়েছে, যার কারণে মালিক পক্ষ তো চান যে তাদের সুবিধা নেওয়ার জন্য। সেখানে মালিক পক্ষের যদি সুযোগটা বেশি রাখা হয়, তাইলে সেখানে যারা আমরা গণমাধ্যমে কাজ করি, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, তারা তো সেই সুবিধাটা আমরা সেজন্য পাচ্ছি না। মালিক পক্ষের প্রভাবের কারণে আমরা সেই আইনগুলো হচ্ছে না বলে আমি মনে করি। এবং সরকারও শতভাগ আন্তরিক না। আপনি দেখেন, গত 1 বছরের বেশি সময় হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই গত 1 বছরের মধ্যে অনেক জায়গায় অনেক কিছুর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মিডিয়া জগতে কিন্তু তেমন পরিবর্তন হয়নি। সেখানে ধরেন যেমন ডিএফপি একটা সংস্থা আছে যেটা পত্রিকার সার্কুলেশন কার কত এটা নিয়ন্ত্রণ করে বা এটা নির্ধারণ করে, তারপর আপনার রেট নির্ধারণ করে। সেখানে আপনার দেখা গেছে যে ওনারা গত 1 বছরে কোনো কাজে হাত দিচ্ছেন বলে আমার মনে হয় না। আপনার 200 কপি পত্রিকা বের হয় না, তার রেট 900 টাকা, আবার 1.5 লাখ বের হয়, তার রেটও 900 টাকা, বা 2 লাখ বের হয়, তার রেটও 900 টাকা, অথবা একই সুযোগ সুবিধা নিচ্ছে। সেগুলা গত সরকারের সময় অনেকটাই দলীয়ভাবে দেওয়া হয়েছে। দেখা গেছে অনেক পত্রিকা যে আপনার সপ্তাহে 1 দিনও বের হয় না, বিজ্ঞাপন পেলে বের হয়। এটা আর প্রথম আলো বা ডেইলি স্টার কিংবা আরো বড় বড় পত্রিকা যেগুলো আছে, যারা বড় বলতে জাতীয় দৈনিক, যারা সার্কুলেশন অনেক বেশি, একই তো হইতে পারে না। তেমনিভাবে টেলিভিশনের আপনার দেখেন, টেলিভিশন এত, এই যে একটা সরকার গেল, আমাদের টেলিভিশনের ভাই বোনেরা চাকরি করেন, ওনাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ওয়েজ বোর্ড চালু করতে পারে নাই। কেন এটা পারে নাই? এই সরকার তো পারার কথা। আমাদের টেলিভিশন সাংবাদিক যারা সাংবাদিকতা করেন, টেলিভিশনে যারা কর্মরত আছেন, তাদের কিন্তু স্বাধীন ওয়েজ বোর্ড নেই। অনলাইনে যারা কাজ করেন তাদের কিন্তু ওয়েজ বোর্ড নাই। আমরা পত্রিকায় যারা কাজ করি তারা কিন্তু, আমরা একটা জায়গায় হয়তো তেমন কার্যকর হয় না, আমরা তো আদালতে একটা আবেদন দিতে পারি যে আমাদের চাকরিচ্যুত হয়েছে অথবা আমাদের বেতন দিচ্ছে না, আমাদের পাওনাদি রয়েছে। টেলিভিশনের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই। সরকার এই নীতিমালাটা এখনো বাস্তবায়ন করে নাই, অর্থাৎ নীতিমালাই করে নাই। টেলিভিশন সাংবাদিকতা এবং অনলাইন সাংবাদিকতার মূল বাধা হইল তাদের নৈতিক যে দাবিগুলো, দাবির জায়গা নাই তাদের। এগুলো আসলে এখন একটা সময়ের দাবি বলা যেতে পারে। অবশ্যই সময়ের দাবি। যে আমরা আসলে আরো এই বিষয়ে আলোচনা করতে চাই এবং সাংবাদিকতার চাকরিটাকে আসলে উচ্চ ঝুঁকির মধ্যে চলে গিয়েছে কিনা এই বিষয়টা জানবো আমরা। তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে আসছি এই আলোচনায়।
ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম সাংবাদিকতা স্বাধীনতা নাকি টিকে থাকার লড়াই, এই বিষয় নিয়ে। আচ্ছা, এবার একটু যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমান কথাই যদি বলি যে সাংবাদিকতা কি এখন উচ্চ ঝুঁকির চাকরিতে পরিণত হয়েছে, এবং এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিবর্তন কি খুব শীঘ্রই হবে নাকি আমাদেরকে আরও অনেক ধৈর্য ধরতে হবে? ধন্যবাদ। আসলে আপনার এই প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর আছে। আমি বলবো যে ধরেন এই যে আমরা ঝুঁকির কথা বলতেছি, ঝুঁকি তো আপনার অবশ্যই আছে সাংবাদিকদের, এবং এই যারা বিশেষ করে গণমাধ্যমে যারা কাজ করে তাদের দেখেন একদিকে যেরকম নিজেদের নিরাপত্তার ঝুঁকি আছে সত্য প্রকাশের পরে, আরেকদিকে কিন্তু অর্থনৈতিক অবস্থাও কিন্তু সাংবাদিকদের ভালো না। এটাও কিন্তু পরিকল্পিত বলে মনে করি। ধরেন এটার পিছনে যারা ইনভেস্ট করে তারা তাদের নিজেদের স্বার্থটা আগে সামনে নিয়ে আসে। এই সামনে নিয়ে আসার কারণে আসলে কোনো না কোনোভাবে কোনো পক্ষ তারা একটা পক্ষ হয়ে যায়, পক্ষের হিসাবে তারা কাজ করে। আর এই পক্ষের কাজ করতে গিয়া স্বাধীন সাংবাদিকতা হচ্ছে না। এবং আমরা বড় বড় গ্রুপ অফ কোম্পানি যেগুলো দেখেন আর দেখবেন যে মিডিয়াগুলো তাদের দখলে। তো এখন এদের দখলে রেখে আবার এইবার বলতেছিলাম আমি, একটা গণমাধ্যম কমিশন একটা রিপোর্ট দিয়েছে, এখন 20 কোটি টাকা অ্যাকাউন্টে রাখলে স্টেটমেন্ট দিলে তারপর সংবাদপত্রের পারমিশন দিবে, একটা অনলাইন বা একটা পত্রিকা আপনি যদি করতে চান। আচ্ছা আচ্ছা। 20 কোটি টাকা তো একটা সাংবাদিকের কাছে থাকে না। সেই 20 কোটি টাকা বড় বড় যারা কোম্পানির মালিক, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কাছে থাকে। তাহলে এই আমাদের যে গণমাধ্যম কমিশন তারা কি করলো, তারাও আরও সাংবাদিক বা সংবাদপত্রের এই জায়গাটা আরও কঠিন করে দিয়েছে। তো এই সরকার আমলে এটা আমরা কামনা করি নাই। এই সরকার আমলে আমরা আরও স্বচ্ছ, আরও স্বাধীন, কিংবা আরও মানে যেটাকে বলে সহজ করার জন্য আমরা দাবি জানাই। আচ্ছা, এবার একটু সাংবাদিকদের নিরাপত্তা বা ঝুঁকি ভাতা এসব নিয়ে একটু কথা বলতে চাই। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা, ঝুঁকি ভাতা বা সামাজিক নিরাপত্তা তহবিল, এইসব বাস্তবায়নটা আসলে কিভাবে সম্ভব হবে সামনের দিকে? এটা আমি মনে করি যে সরকারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। কারণ আমাদের শুধু দেশে না, উন্নত দেশে এই ধরনের বিধান আছে যে সাংবাদিকরা কিন্তু আমাদের চাইতে, ধরেন পাশের প্রতিবেশী ভারত, তাও কিন্তু আমাদের চাইতে আরো অনেক বেশি শক্তিশালী, উন্নত দেশে তো আছেই। সেইখান থেকে তাদের যে বিষয়টা, এটা সরকার থেকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া হয়। আমাদের সরকার এই ধরনের যদি এরকম সুযোগ সুবিধা রাখতো, ধরেন একজন সাংবাদিক, একটা কল্যাণ ট্রাস্ট আছে আমাদের বাংলাদেশ সরকারের, একটা কল্যাণ ট্রাস্ট আছে, কল্যাণ ট্রাস্ট থেকে কিছু অনুদান দেওয়া হয় আহত হলে বা অসুস্থ হলে, কিংবা আপনার কেউ যদি মারা যায় তাইলে সহযোগিতা করা হয়, কোনো সাংবাদিক মারা গেলে বা গণমাধ্যম কর্মী মারা গেলে। কিন্তু সেটা অপ্রতুল। সেটা সরকার যদি আরো বেশি করে, মানে গণমাধ্যম তো একটা রাষ্ট্রের স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, সেখানে সরকারেরই উচিত যে এটাকে আরো বেশি করে বিনিয়োগ করে এই পারপাসে এটাকে শক্তিশালী করা। এবং এটা সরকারের পক্ষেই সবচেয়ে সম্ভব আর কি কাজটা করা। শক্ত অবস্থানটা তারাই নিতে পারে। আর মালিক পক্ষ বললাম, মালিক পক্ষ তো আপনার চাইবে যে এটাকে দুর্বল করে রাখা বা করে রাখা, সুযোগ নেওয়া নানাভাবে। তো সরকার কিন্তু এখানে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে। আরেকটা হলো, আপনি বলছেন আমাদের মধ্যেও কিন্তু নিজেদের মধ্যে আমরা যারা সাংবাদিকতা করি, যেমন আমার ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এটা একটা আওয়ামী লীগ অংশ, একটা বিএনপি অংশ, একটা এমুক অংশ ভাগ করা, এটা 92 থেকে শুরু হয়েছে। এই যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিছে, এই বিভাজনটা কিন্তু পলিটিক্যাল নেতারা তৈরি করে দিছে। এই বিভাজনের কারণে আজকে দেখেন আমরা নিজেরা নিজেদের কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভাগ করে ফেলছি। যদি এই ভাগটা না থাকতো, যদি স্বাধীন সাংবাদিকতা বলতে আমরা যে কথা বুঝি যে আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো, তাইলে আমাদেরকে এত বেশি মানে ক্ষতিগ্রস্ত করতে পারতো না, যে ক্ষতিটা এখন আমরা সম্মুখীন হচ্ছি। বিভাজনের কারণে আরো আমাদের এই হয়েছে। আরেকটা হয়েছে কি, বিভাজনটা আমরা নিজেরাও করছি, যেমন দালালি করা, যে নিজেরা আমরা একেবারে এই সরকারের পক্ষে এরকম দালালি করব যে ধরেন যে সরকার ক্ষমতায় আছে আমরা সরকারের পক্ষে দালালি করলাম, সুযোগ নিলাম কিছু কতিপয় লোক,
গোটা সাংবাদিক সমাজের একটা ক্ষতি করে দিলাম। সুনাম ক্ষুণ্ণের একটা বিষয় সেখানে। সুনাম ক্ষুণ্ণ তো আছেই, পাশাপাশি আপনার এই যে মূল যে জায়গাটা আমাদের যে অধিকারের জায়গাটা এটা ক্ষুণ্ণ করে ফেলতেছি আমরা। এবং আমরা কিন্তু ধরেন দাবি দাবা নিয়ে যত দাবি দাওয়া আছে সেগুলা যদি মানে আদায় করতে যাই আমাদের একটা ঐক্যের প্রয়োজন হয়। ধরেন একজন সাংবাদিক আজকে এক জায়গায় নির্যাতনের শিকার হইলো অথবা হত্যার শিকার হইলো, আমরা যদি সবাই মিলে এটার প্রতিবাদ করি, প্রতিরোধ করি, তাহলে কিন্তু এটা সম্ভব, এটার বিচার পাওয়া বা বিচার চাওয়া। কিন্তু সেইখানেও আমাদের বিভাজন, যে এটা কি আওয়ামী লীগের মরছে না এটা বিএনপির মরছে না জামাতের মারা গেছে, কে মারা গেছে, আমরা সেই বিচার বিশ্লেষণ। সুতরাং ওই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে আগে এক হতে হবে, বেরিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনি ধরুন জাতীয় প্রেস ক্লাব, এখানে আপনি গত 15টা বছর দখল করে কমিটি নিয়ে গেছে। আপনার যারা আওয়ামী লীগের সময় ছিল তারা একটা নির্বাচিত কমিটিকে হটিয়ে জোর করে বসে গেল। তারপর কি হলো, ধরেন এখন আবার কয়েকজন সাংবাদিক জেলে আছে, কারাগারে আছে। তাদের কারণটা কি? তারা কিন্তু ওই দখলদারিত্ব বা বিভিন্ন অপকর্ম বিভিন্ন কিছু জড়িত হইয়া দলবাজি করে তারা হয়েছে। সাংবাদিকতার কারণে কিন্তু এরা জেলে যায়নি, ওরা দলবাজির কারণে গেছে। তো আমরা এই জায়গাটাতে আমাদেরকে আসলে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের মধ্যে যে একতা সেটা আসলে বজায় রাখতে হবে। তাইলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হবে, আরেকটু জোরদার করা যাবে, নিজেরা আরো সংঘবদ্ধ হতে পারবে, সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার একটু আমরা আসলে এখন কোনো ঘটনা বা দুর্ঘটনা বা যাই বলি, কোনো কিছু ঘটলে দেখা যায় যে আমরা যারা টিভি চ্যানেল বা পেশাদার সাংবাদিক যারা আছেন তাদের চাইতে বেশি দেখা যায় আনাচে কানাচে ছড়িয়ে আছে ইউটিউব সাংবাদিকতা যারা করছেন, মোবাইল হাতে নিয়ে যারা ইউটিউব সাংবাদিকতা করছেন। এটা কি আসলে পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি, নাকি আসলে আমরা বলতে পারি যে এটা একটা পরিবর্তনের সংকেত? আপনার দুইটা বিষয় আছে। একটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিও আছে, কারণ আপনার তারা এত বেশি সংখ্যায় এখন হয়েছে, ধরেন আপনার তাছাড়া প্রত্যেকের হাতে হাতে মোবাইল। এখন মনে হয় যেন বাংলাদেশটা মানে বাংলাদেশ না সারা বিশ্বেই যে সাংবাদিকে ভরা, এরকম মনে হয় যে পারছে এটা উপস্থাপন করছে। এর মধ্যে ঘাটতি আছে, সঠিক তথ্যের ঘাটতি থাকে। আপনি ভুয়া সংবাদ বেশি প্রকাশিত হওয়ার একটা সুযোগ থাকে। আপনার যখন একটা আপনার ধরেন একটা এটিএন নিউজ, আপনার এটিএন নিউজের অনেক দায়বদ্ধতা আছে, সরকারের কাছে আছে, জাতির কাছে আছে, আপনার সবার কাছে আছে। ওই লোকটার কিন্তু কোনো দায়বদ্ধতা নাই। আমার মন চাইলো যে আমি একজনের বিরুদ্ধে একটা বলে দিলাম, একজনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম অথবা একটা খবর প্রকাশ করে দিলাম, এটা আপনার সঠিক সাংবাদিকতার হুমকির মুখে পড়বে। আবার পাশাপাশি যদি আমরা এই স্বাধীনতাটা বুক করি এবং আমরা যদি সে তথ্যটা মিডিয়ার মাধ্যমে এনে প্রকাশ করি, তাইলে আমাদের মর্যাদা বাড়ে, সত্য প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে কি বলে বিশ্বাসের জায়গাটা আরো বেশি, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতার জায়গাগুলো আমরা আরো বেশি অর্জন করতে পারি। তবে হ্যাঁ, পরিবর্তনের যুগে আমাদেরকেও পরিবর্তন হইতে হবে। আপনারা দেখেন পত্রিকা, আগে আমরা পত্রিকার লোক পত্রিকা বের করতাম, এখন আমাদের কিন্তু অনলাইন আছে, মাল্টিমিডিয়া আছে। আপনারা টেলিভিশনের সাথে এখন মাল্টিমিডিয়া আছে, অনলাইনও আছে টেলিভিশনের। সুতরাং পরিবর্তন হবে, পরিবর্তনের জায়গাটা আমরা আশা করতে পারি। আসলে আমাদের প্রোগ্রামের সময় একদমই শেষের দিকে, তবুও যেতে যেতে একটা ছোট্ট করে উত্তর নিতে চাই আমরা আপনার কাছ থেকে। প্রেস কাউন্সিল আসলে কতটা কার্যকর এবং এক্ষেত্রে সংস্কারটা কি জরুরি? অবশ্যই প্রেস কাউন্সিল অনেক ভালো কাজ করতে পারে। প্রেস কাউন্সিলে গত সরকারের সময়ে আমি দেখেছি যে আমার পত্রিকা ছিল দিনকাল, এটা বন্ধ করে দিয়েছিল। আমরা প্রেস কাউন্সিলে আবেদন দিয়েছিলাম, তারা 15 দিন 1 মাস আমাদেরকে সুযোগ দিয়েছিল। পরে আবার দলীয় কারণে বা সরকারের চাপে দেয় নাই। কিন্তু প্রেস কাউন্সিলে গিয়ে অনেকটা বিচার পাওয়ার মতো একটা জায়গা আছে, তৈরি হইতে পারে। কিন্তু এটাও আমরা যারা প্রেস কাউন্সিলের মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এটাও মানে যে সরকার এই সরকারের সুবিধাভোগীদের দিলে এটা হবে না। নিরপেক্ষ লোক দিয়ে যদি প্রেস কাউন্সিল করা হয়, আমি মনে করি যে উপকারিতা হবে, গণমাধ্যমের জন্য উপকার হবে, পাবলিকের জন্য উপকার হবে। কিন্তু এটা সঠিক লোক দিয়ে করতে হবে, দলবাজ বা দলীয় লোক। সব জায়গায় আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে নিরপেক্ষতার ছাপটা আমাদের রেখে যেতে হবে, তাহলে আমরা দর্শকের কাছে একসাথে আমরা ঐক্যবদ্ধ হওয়া এবং আমরা নিজেরা নিরপেক্ষ হওয়া। নিরপেক্ষভাবে যদি আমরা কাজ করি এবং আমরা ঐক্যবদ্ধ হই, কারো মানে একজন মনের ভিতরে একটা সমর্থন থাকবে, কিন্তু নৈতিকতার জায়গা বা কাজের জায়গাটায় আমরা যেন আসলে কথা আমরা আমাদের আরো কথা বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে হয়ে উঠলো না। নিশ্চয়ই আপনাকে নিয়ে আমরা আরেকদিনও বসবো এই বিষয়টা নিয়ে আমাদের আরো আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।